জামাত শিবির নিষিদ্ধ করার প্রস্তাবে আইন মন্ত্রণালয়ের অনুমোদন কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধের পর আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালালে জামাতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি শিক্ষকদের। চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে মাঠে নামলেন শিল্পীরা। 14 দিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু। স্বল্প দূরত্বে চলছে কমিউটার ও মেল। পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তনগর চালু। এবং হামাস নেতা হানিয়া হত্যা ইসরায়েলে হামলার নির্দেশ। খামেনির আঘাত এলে দেয়া হবে কড়া জবাব। নেতানিয়াহুর হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। জানাবো পুরো সংবাদ। সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, কিছুক্ষণের মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। নিষিদ্ধ হওয়ার পর আন্ডারগ্রাউন্ডে গিয়ে জামাত শিবির তৎপরতা চালাতে পারে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটিকে গোপনে কার্যক্রম চালাতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, আন্ডারগ্রাউন্ডে কোনো কার্যক্রম চালালে জঙ্গি সংগঠন হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সব দাবি মেনে নেওয়ার পরও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75-এর আগস্ট ইতিহাসের কলঙ্কময় অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর ক্ষমতায় আসে পাকিস্তানের দোসর যুদ্ধাপরাধীরা। সন্ত্রাস বিরোধী জামাত শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হবে বলেও জানান সরকার প্রধান। সন্ত্রাস বিরোধী যে আইন 2009 সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। দাবি শতভাগ মেনে নেওয়ার পর কোটা নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা কি? কার স্বার্থে প্রাণহানি ঘটল? এমন প্রশ্ন রাখেন বঙ্গবন্ধু কন্যা। হাইকোর্টের যে তারিখ, সে তারিখটা এগিয়ে নিয়ে আসা হলো। এগিয়ে নিয়ে এসে অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজ থেকে রায় দেওয়া হলো। ঠিক যা চেয়েছিল তার থেকে বেশি দেওয়া হলো। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো, কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সহযোগিতা চাই। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলেছিলাম, সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এই বিষয়ে জানবো দর্শক, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম আমাদের সঙ্গে। ফখরুল, জামাত নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? বিস্তারিত জানাবেন।
লেনিয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে সন্ত্রাস বিরোধী যে আইন রয়েছে সেই আইনের গত পরশুদিন অর্থাৎ 29 তারিখে আসলে 14 দলের বৈঠকে যে জামাত শিবিরকে নিষিদ্ধের যে দলীয়গত যে সিদ্ধান্ত হয় এবং সরকার এবং 14 দল যারা রয়েছেন, এবং এরপরে আসলে গতকাল সেই প্রক্রিয়াটি শুরু হয় এবং আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জামাত শিবির নিষিদ্ধের যে ফাইলটি রয়েছে সেটি আসলে যে প্রস্তাবনা, অর্থাৎ সেই প্রস্তাবনাটি কিন্তু আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইনের সব যে দিকগুলো রয়েছে সেগুলো দেখে এবং তা আইন মন্ত্রণালয় থেকে ব্যাটিং করে পাঠানোর জন্য, এবং আজকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে প্রস্তাবনাটি আইন মন্ত্রণালয় কিছুক্ষণ আগে আইনমন্ত্রী আনিসুল হক তিনি তার আইনগত দিকগুলো দেখে এবং এখান থেকে সেই প্রস্তাবনাটি অনুমোদন দিয়ে সেটি সব দিকগুলো দেখে যাচাই বাছাই করে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন জামাত শিবির নিষিদ্ধের যে প্রস্তাবনাটি, এবং সেই প্রস্তাবনাটি হয়তো কিছুক্ষণ পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখন কাজ যে আসলে তারা সে প্রজ্ঞাপনটি জারি করবেন। আপনি জানেন যে যেহেতু সন্ত্রাস বিরোধী আইনে এই জামাত শিবির যে রাজনৈতিক দলটি রয়েছে সেটিকে নিষিদ্ধ করা হচ্ছে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন তারা প্রজ্ঞাপন জারি করবেন। সেটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। প্রজ্ঞাপন অর্থাৎ এখন একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রজ্ঞাপন জারির যে প্রস্তাবনাটি, সেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে যে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই প্রজ্ঞাপনটি জারি হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং তখন হয়তো আমরা সবশেষ বিস্তারিত পরিস্থিতি আপনাদের তুলে ধরতে পারবো। তবে এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব আইনগত দিকগুলো যাচাই বাছাই করে সেটি অনুমোদন দিয়ে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজই সেই প্রজ্ঞাপনটি বের হবে, জামাত শিবির নিষিদ্ধের সেই প্রজ্ঞাপনটি, এবং তখন হয়তো আমরা বিস্তারিত সবকিছু জানাতে পারবো। এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে লিনিয়ার কাছে। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামাত নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি বিষয়ে তথ্য জানছিলাম সহকর্মী ফখরুলের কাছ থেকে। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক নাহিদ ইসলাম বাবা বদরুল ইসলাম। জানান, ভোর 6টায় সবার বাসায় ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর 1:30টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে গেল 26 জুলাই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরের দিন 27 জুলাই মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের হয়রানি বন্ধ, হত্যায় জড়িতদের বিচার ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানান নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। তারা বলেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জন্য শিক্ষার্থীদের উপর দায় চাপিয়ে নির্যাতন করা হচ্ছে। সেই সঙ্গে ক্যাম্পাসে পুলিশের অবস্থান পরিস্থিতিকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে হয়রানি বন্ধ, ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান শিক্ষকরা। এখন আমাদের শিক্ষকদের বাড়িতে বাড়িতে ঢুকে হামলা হচ্ছে, শিক্ষার্থীদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর সাথে একমাত্র তুলনা করা হতে পারে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের, যারা প্যালেস্তাইনে নিরস্ত্র মানুষদেরকে হত্যা করছে, তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, তাদের উপর অত্যাচার করে যাচ্ছে। সভ্য রাষ্ট্রে যেখানে আমরা সবসময় আমাদের সংবিধানে বলি আমরা আন্তর্জাতিক আইন মেনে চলবো, সেই আন্তর্জাতিক আইন যদি আমরা মেনে চলতে চাই তাহলে গুলি করার আগে আরেকবার ভেবে দেখবেন। যে রক্ত বয়েছে, এই লাশ আর রক্ত আমরা ভুলবো না। এই দেশকে আমরা কাউকে লিজ দিয়ে দেই নাই, আমরা আমাদের দেশকে উদ্ধার করে ছাড়বই। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমর্থনে এবার মাঠে নেমেছে শিল্পীরা। দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শতাধিক শিল্পী। জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সুষ্ঠু সমাধান না করা পর্যন্ত মাঠে থাকবেন তারা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। হত্যা, সহিংসতা ও গণগ্রেফতারের প্রতিবাদে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শতাধিক শিল্পী।
বৃষ্টিতে ভিজে সমাবেশে অংশ নেন আজমেরি হক বাঁধন, মোশাররফ করিম, মিথিলা, সিয়াম আহমেদ, অর্ষা হক, সাবিলা নূরের মতো শিল্পীরা। কারা এসে এসব নিয়ে ফোকাস না করে ফোকাসটা চাই আমাদের মেইন ইস্যুটা নিয়ে। অনতিবিলম্বে বিরাজমান পরিস্থিতির সুষ্ঠু সমাধান চান তারা। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই। যে কোনো যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয় সেইটুকু প্রতিবাদ সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। নতুন প্রজন্ম দিয়ে এবং তারাই পরিবর্তন আনবে। তাই নতুন প্রজন্মের 9 দফা দাবি তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই। সাধারণ ছাত্রদের হয়রানি না করার আহ্বানও জানান শিল্পীরা। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। একটা স্টুডেন্ট একটা জেনারেশন, আসলে ওই জেনারেশনটাকে আমার নার্চার করতে হবে, কারণ ও পরবর্তী দেশ চালাবে, ও পরবর্তী লেগেসি মেনটেন করবে। সো এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি। শিল্পীদের যেন এভাবে রাস্তায় নামতে না হয় সে পরিবেশ সৃষ্টির আহ্বানও জানান তারা। আমাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, নিপীড়ন হচ্ছে। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। 2 সপ্তাহ বন্ধ থাকার পর সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে কমলাপুর স্টেশন ছেড়েছে দেওয়ানগঞ্জ ও তুরাগ কমিউটার। দিনের বাকি সময়ে আরও 3টি ট্রেন ছেড়ে যাবে। সকাল থেকে টিকিট কাউন্টারে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে স্বল্প দূরত্বের ট্রেন চালু হলেও এখনো বন্ধ আন্তনগর ট্রেন। শাহিদুজ্জামান সাকিবকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে 18 জুলাই থেকে বন্ধ হয়ে যায় দেশের সব যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। এমন পরিস্থিতিতে 2 সপ্তাহ বন্ধ থাকার পর সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ও তুরাগ কমিউটার ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়। এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় সকাল থেকে টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। ট্রেনের চালু হওয়াতে আমাদের অনেক সুবিধা হচ্ছে। আর যদি ট্রেন না চালু হতো আমাদের টাকাও লাগতো বেশি, সময় লাগতো বেশি, তারপরে কষ্ট হতো। আমাদের সাধারণ জনগণের অনেক কষ্ট হয়েছে। যে টাকাতে আমরা যাইতাম ওই টাকাতে আমরা যাইতে পারিনি। এখন মনে করেন ট্রেনটা চালু হয়েছে, এটা আমাদের জন্য অনেক ভালো, দেশের জন্য ভালো। যাত্রী নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার। ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করেছে বলেও জানান তিনি। 14 দিন পর আর কি আজকে ঢাকা থেকে বহির্গামী বিভিন্ন রুটে কর্তৃপক্ষের নির্দেশেই আপনার ওই ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রার বিষয়ে কোনো বাধা ছিল না, কোনো সংশয় ছিল না। যাত্রীরা বেশ আনন্দের সহিত ভ্রমণ করেছে। যাত্রী নিরাপত্তায় কোনো বিঘ্নতা মানে চলাচলে কোনো বিঘ্নতা নাই। আমাদের কাছে দৃশ্যমান কোনো কিছুই পরিলক্ষিত হয়নি। স্বল্প দূরত্বে ট্রেন চালু হলেও এখনো বন্ধ রয়েছে আন্তনগর ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সপ্তাহ থেকে শুরু হবে চলাচল। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে যারা জেল ভেঙে নরসিংদীতে কয়েদিদের বের করে নিয়ে এসেছে, উচ্চ পর্যায়ে জঙ্গিদের বের করে নিয়ে এসেছে, জেলের যত স্টাফ যারা তাদেরকে বন্দী করে রেখেছিল, যত ধরনের অস্ত্রশস্ত্র তারা লুট করেছিল, এগুলো কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। কারা করেছে? এই তৃতীয় পক্ষ অনুপ্রবেশকারী। আজকে মেট্রো রেলের কথা বলেন, এই মেট্রো রেল কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চড়েন? এমনকি অনেক মন্ত্রী মিনিস্টাররা চড়েন? তাও তো না। এটা তো বাংলাদেশের সাধারণ মানুষরা উপকারভোগী। দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর, এর কাজ কি? পুরো দেশে যখন বিভিন্ন ধরনের দুর্যোগ আসে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো কাজ করে। এই প্রতিটি সরকারি এস্টাবলিশমেন্ট, সেতু ভবন, যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করে। আপনি দেখেন যে টোল প্লাজাগুলো আজকে এক্সপ্রেসওয়ে বন্ধ, মেট্রো রেল বন্ধ, আজকে মানুষ ভুক্তভোগী, জ্যাম হচ্ছে। কাজে আমাদের কথা হচ্ছে এগুলো যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা তো পরিষ্কার আপনাদের চোখের সামনে এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো এখনো আছে।
এটা কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। এটা করেছে সেই তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা, এবং তারা কিন্তু এমন অবস্থায় তৈরি চেষ্টা করেছে যেন এখানে হতাহতের ঘটনা ঘটে, টেনশন আরো তৈরি হয়, এবং তারা সেটাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্যি তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি। তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। এবং এখানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি, আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপরে আইনের প্রয়োগ করছে। এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে, জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আজকে দেখুন, আমরা গতকালও মিটিং করেছি, তার আগের দিনও করেছি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে, সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স করার সাথে দেশে যাদেরকে বিচারের আওতায় আনার জন্য যে ধরনের অন্যায় তারা করেছে সেগুলোকে করার যৌক্তিকতা আছে, তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে, তাদেরকে গ্রেফতার করা হবে। কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, এটি কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি। এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকে বলতে চাই, তাদের সাথে আলাপ হয়েছে, যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন। কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি, সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে। কিন্তু তাদের এই যে আবেগকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এটা তো আজকে পরিষ্কার। শিক্ষার্থীরা তারাই তো বলছেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। জেল ব্রেক কি করতে পারে শিক্ষার্থীরা? জেলে ঢুকে জঙ্গিদের আনার এই বিষয় তো শিক্ষার্থীদের কাজ হতে পারে না। কাজে আমাদের বিষয়টি হচ্ছে যে আমরা নিশ্চিত করতে চাই কোনো শিক্ষার্থী যারা তাদের আবেগ নিয়ে আন্দোলনের সাথে ছিলেন, কোনোভাবে যাতে একটি শিক্ষার্থীও নাজেহাল না হন, আর সন্ত্রাসীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। আজকেও যারা আবেগ নিয়ে রাস্তায় নামছেন, অনেকেই সঙ্গীত, গণসঙ্গীত গাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তাদের এই আবেগের সাথেও আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই। দর্শক, সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝহুল ইসলাম। মাঝার, কখন কোন প্রক্রিয়ায় তাদের ছাড়া হলো, এই বিষয়ে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত শুক্রবারে কিন্তু এই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যে সমন্বয়, প্রথম মূলত গণস্বাস্থ্য হাসপাতাল থেকে 3 জন, অর্থাৎ নাহিদ, আবু বকর মজুমদার 3 জনকে তুলে নেওয়া আসা হয়। এরপরে কিন্তু সার্জি সালাব এবং আপনার নাহিদ হাসানকে, এরপর হচ্ছে হাসনা আব্দুল্লাহ, এরপরে তাবাসসুমকে তুলে নিয়ে আসা হয়। অর্থাৎ মোট 6 জন সমন্বয়কে কিন্তু তুলে নিয়ে আসা, এবং তারা প্রায় 1 সপ্তাহ যাবত কিন্তু তারা এই জায়গাটিতে ছিলেন, অর্থাৎ ডিবি কার্যালয়ে ছিলেন। এবং এটা নিয়ে কিন্তু দেশ জুড়ে আলোচনা, এবং এটা নিয়ে কিন্তু হাইকোর্ট পর্যন্ত রিট পর্যন্ত হয়েছে। আপনি জানেন যে হাইকোর্টে যারা বলেছিল যে পুলিশ হেফাজতে আসলে একজন সমন্বয়কারী বা একজন ব্যক্তিকে কতদিন রাখতে পারে, এটা নিয়ে কিন্তু আইনি ব্যাখ্যাও ইতিমধ্যে অনেকে দেওয়ার চেষ্টা করেছেন যে এভাবে পুলিশ কিন্তু কাউকে হেফাজতে রাখতে পারে না। এবং অনেকেই কিন্তু বলার চেষ্টা করছেন যে কাউকে গ্রেফতার না দেখে এভাবে কাউকে কতদিন মূলত ডিবি হেফাজতে রাখা যায়। আপনি জানেন যে গত কয়েকদিন থেকেই তাদেরকে ছাড়ানোর জন্য আপনার অভিভাবক এবং তাদের যারা আত্মীয় স্বজন তারা এসেছিলেন, নাগরিক সমাজের একটি অংশ এখানে এসেছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। কিন্তু আজকে সকালে মূলত পরিবারের জিম্মায় তাদের 6 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা যে 6 জন সমন্বয়কে গ্রেফতার করেছে তাদের যারা বাবা মা এবং আত্মীয় স্বজন তারা মূলত আসছিলেন তাদের জিম্মায়, অর্থাৎ তাদের জিম্মায় মূলত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেনি। মূলত বেলা 1:30টার দিকে পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তারা একটা কালো গাড়িতে করে বের হয়ে যায়। এবং গণমাধ্যম কর্মীরা সেখানে ছিল, কিন্তু তারা কারোর সাথেই কিন্তু তারা কথা বলতে
দেয়নি, যার ফলশ্রুতিতে আসলে তারা তাদেরকে কোন প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে, আসলে তারা গণমাধ্যমের সাথে কথা বলতে পারবে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানা সম্ভব হয়নি। গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছিলেন তাদের সাথে, এবং আত্মীয় স্বজন যারা বলছে এই মুহূর্তে তারা আসলে গণমাধ্যমের সাথে কথা বলতে চান না এবং ব্যাপারটা নিয়ে তারা আসলে কথা বলবেন না। এবং আমরা তাদের কাছে ফোন বা বিভিন্নভাবে পৌঁছানোর চেষ্টা করছিলাম, সেটাই কিন্তু সম্ভব হয়নি। তবে যে জায়গাটি, অর্থাৎ আজকেই কিন্তু এটা নিয়ে সর্বোচ্চ আদালতে একটা রিট হওয়ার কথা ছিল, যদি রায় হওয়ার কথা ছিল বা শুনানি হওয়ার কথা ছিল, সেটিও হয়নি। তবে শেষ পর্যন্ত কিন্তু আপনি জানেন যে গতকালকে ডিবি প্রধানকে তার দায়িত্ব থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ডিবি প্রধান কিন্তু দায়িত্ব নিয়েছেন এবং সবাই বোঝার চেষ্টা করছেন হয়তো নতুন ডিবি প্রধান এসে তাদেরকে ছেড়ে দেবে, এবং সেই কিন্তু হলো এবং পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তারা তাদের পরিবারের জিম্মায় থাকবে। এবং পরবর্তীতে আসলে তারা যারা মূলত এখনো যেহেতু আন্দোলন চলমান, নতুন 6 সমন্বয়ক আসলে কথা বলবেন কিনা এই বিষয়গুলো হয়তো বা পরবর্তীতে জানা যাবে। এখন পর্যন্ত যে তথ্য ছিল 6 সমন্বয়কে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা কোনো গণমাধ্যমের সাথে কথা বলেননি। গণমাধ্যম কর্মীরা তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কিন্তু সেটা সম্ভব হয়নি। এই ছিল। এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রেখে, আজকে কিন্তু বেলা 2:30টায় এই যে 6 সমন্বয়কে এখানে ডিবি হেফাজতে রাখা হয়েছে, এটা নিয়ে কিন্তু নাগরিক সমাজের আরো একটি মানববন্ধন হওয়ার কথা ছিল সে বেলা 2:30টার দিকে, সেটি এখন হবে কিনা শেষ পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছেন। তবে এই ছিল মূলত সব মিলে যে 6 সমন্বয়কে ডিবি হেফাজতের 1 সপ্তাহ রাখার যে তথ্য, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এই ছিল মূলত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝে অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে গোটা আন্দোলনের 6 সমন্বয়কে। এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী মাঝারের কাছ থেকে। টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার ও চট্টগ্রাম। সোমবার থেকে বিরতিহীন বৃষ্টির কারণে কক্সবাজার জেলার 7 উপজেলার 15টি ইউনিয়নে 70টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে এসব এলাকার 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে চট্টগ্রামে বুধবার রাত 11টার পর থেকে থেমে মুষলধারে বৃষ্টি হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর 2 নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, ফরিদারপাড়া, চাঁদগাঁও, আবাসিক, কাতালগঞ্জ, কাপাসকোলা, বারুইপাড়া, ডিসি রোড, বাকলিয়া, চকবাজার, কাঁচাবাজার, রহমতগঞ্জ, আতুরার ডিপো এলাকার রাস্তাঘাট ও অলিগলি পানিতে তলিয়ে যায়। এতে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন ঘটছে। ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন স্থানেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো দর্শক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন একেএম নাজিম, তিনি জানাবেন বিস্তারিত। চট্টগ্রামে আসলে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তারই ধারাবাহিকতা আসলে গতকালকে রাত্রে থেকে যখন বৃষ্টি শুরু হয়, তারই মধ্যে আজ সকাল থেকে ভারী বৃষ্টি হওয়ার পরপর চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আসলে ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, তার মধ্যে 2 নম্বর গেট, চকবাজার, প্রবর্তক সহ আগ্রাবাদ, হালিশহর সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জলে থই থই করছে। কারণ আমরা এই বৃষ্টি হওয়ার কারণেই, ভারী বৃষ্টি হওয়ার কারণে মূলত প্রায় বলতে গেলে 1 ঘন্টা ভারী বৃষ্টির পরপরই চট্টগ্রামে, পুরো চট্টগ্রাম আসলে জলে থই থই করছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছে। কারণ বিশেষ করে যেহেতু শিক্ষার্থী সহ যারা অফিস আদালত খোলা যায়, যেসব কর্মজীবী মানুষরা রয়েছেন তারা আসলে ঘর থেকে বের হওয়ার পরেই চরম বিড়ম্বনার মধ্যে পড়েছেন। কারণ এই জলবদ্ধতার কারণে যানবাহন পাওয়া যাচ্ছে না, রিক্সা করে যারা গন্তব্যস্থলে যাচ্ছেন এখানে কিন্তু দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বলে কর্মজীবী মানুষ আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের যে অভিযোগ, সেটি হচ্ছে যে এখানকার খাল নালাগুলো আসলে যথাযথভাবে পরিষ্কার না করার কারণে মূলত এই পানির সৃষ্টি হচ্ছে। দেখি প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই সরকারি সংস্থাগুলো যারা তদারকি সংস্থা রয়েছে সেগুলোর আসলে তোড়জোড়, কিন্তু তারপর পরেই এগুলোর আর কোনো খোঁজ থাকে না। বিশেষ করে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন সিটি কর্পোরেশন, সিডিও সহ যেসব সেবা সংস্থাগুলো রয়েছে তারা পরস্পর দোষারোপ করেই ক্ষান্ত হচ্ছেন, কিন্তু যেই কাজের দরকার সে কিন্তু আসলে কাজের কাজ তারা কিছুই করছেন না। এখন দেখতে পাচ্ছেন আসলে এটা আমরা রয়েছি নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চকবাজার। এখানে এটা চট্টগ্রাম নগরীর শিক্ষা কেন্দ্র বলা যায় চকবাজারের, কারণ এখানে সব চট্টগ্রাম নগরীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই চকবাজার এলাকায়। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের এই এলাকাটিতে এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় কিন্তু এখানে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরপরই দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেটি এখনও চলছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সড়কের এই জলাবদ্ধতার কারণে আসলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ অনেকগুলো খাল নালা উন্মুক্ত থাকার কারণে আসলে যে কোনো সময় যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারেন। কারণ যেহেতু পানির নিচে কী আছে বলা যাচ্ছে না, সড়কের কোন পাশে গর্ত বা কোন পাশে কী আছে সেটি বলা যায় না। আসলে এইসবের কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও আসলে সড়ক দিয়ে চলাচল করার সময়
আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ কখন দুর্ঘটনার শিকার হয় সেটি আসলে বলাই বাহুল্য। তাই এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে সকাল থেকেই বিভিন্নভাবে তারা ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করছেন, কিন্তু আমরা সকাল থেকে যেটি খোঁজ নিয়েছি এখনও নগরের অনেকগুলো এলাকা জলাবদ্ধতায় থই থই করছে। তাই এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যেটি বলছেন, সরকারি যারা তদারকি সংস্থাগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত এইসব নিরসনের কাজ করে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের একটি খাল খননের কাজ চলছে, সেই প্রকল্পের কাজ যদি শেষ হয় তাহলে হয়তো চট্টগ্রামবাসীর কপাল থেকে এই যে পানির যে দুঃখ সেটি শেষ হতে পারে। কিন্তু এখন যে বিভিন্ন খাল নালাগুলো উন্মুক্ত, যেগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে, সেগুলো যেন খাল দেখা হয় সেটাই বলছেন নগরবাসী। কারণ এই পানির মধ্যে যে সড়কে পার হতে গেলে বা সড়কের পাশ দিয়ে চলাচল করতে গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ আমরা এর আগেও দেখেছি এই জলবদ্ধতার কারণে বিভিন্ন খাল নালার উন্মুক্ত থাকার কারণে আসলে কয়েকজন নিহত হয়েছেন। তাই এই জলবদ্ধতার যে দুঃখ যেটি রয়েছে সেটি নিরসনের কথা বলছেন নগরবাসী। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। দর্শক, ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন স্থানেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী নাজিমের কাছ থেকে। ছিটমহল বিনিময়ের নবম বর্ষপূর্তি আজ। দীর্ঘ ৬৮ বছর বন্দিজীবন কাটিয়ে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পায় ১১১টি ছিটমহলের ৪১,০০০ নাগরিক। ছিটমহল বিলুপ্ত হবার ৯ বছরের এসব এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকায় পাল্টে গেছে তাদের জীবনমান। তাই বিশেষ এই দিনটি ঘিরে প্রতি বছর নানা কর্মসূচি পালন করে আসছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ৬৮ বছরের বন্দিজীবনের অবসান ঘটিয়ে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহল বিনিময় হয়। বাংলাদেশ পায় ১১১টি আর ভারত পায় ৫১টি ছিটমহল। বিশেষ এ দিনটিতে নেওয়া হয় নানা কর্মসূচি। ৬৮টি মোমবাতি প্রজ্বলন করে ছিটমহল বিনিময়ের ৯ বছর পূর্তি পালন করে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। বুধবার রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সবচেয়ে বড় ছিটমহলে এই কর্মসূচি পালন করা হয়। এখন আলোচনা সভা, এরপরে মামলা খাবো, তারপরে কেক কাটা। দাসিয়ার ছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন করার দাবি জানান ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক নেতারা। দাসিয়ার ছড়া মানুষের প্রাণের দাবি হলো দাসিয়ার ছড়া একটি পৃথক একটি ইউনিয়ন চায়, যে এটি ভারত গভর্নমেন্ট এটাকে ইউনিয়ন মর্যাদা দিয়ে রেখেছিল। এদিকে পঞ্চগড়ে প্রদীপ প্রজ্বলন, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র্যালি ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে সাবেক ছিটমহলের অধিবাসীরা নবম বর্ষপূর্তি উদযাপন করবেন। বাসিন্দারা জানান, ছিটমহল বিনিময়ের ৯ বছরে ৬৮ বছরের চাওয়া পাওয়ার অনেকটাই পূরণ হয়েছে। আমরা অনেক সুযোগ সুবিধা পাইতেছি। আইডি কার্ড নিয়ে এখন অনেক কিছু কাজ আমরা করে নিতে পারতেছি। বাংলাদেশি হয়ে অনেক সুযোগ সুবিধা পাইছি। লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলবাসী বলছেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্র ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হলে দূর হবে বেকারত্ব সমস্যা, সমৃদ্ধ হবে শিক্ষাঙ্গনও। এই এলাকার মানুষের দুটি সমস্যা রয়ে গেছে। একটি, স্কুলগুলো যদি গভর্নমেন্ট করা হয় হয়তো এলাকার মানুষের মান উন্নয়ন হবে, এবং জমির মালিকানা একটু সমস্যা আছে। একজনের জমি আরেকজনের নামে কিছু রেকর্ড হয়েছে। বিলুপ্ত ছিটমহলে বেকারত্ব সমস্যাটা বেশি। দীর্ঘদিন পিছিয়ে থাকা ছিটমহলের বাসিন্দাদের এগিয়ে নিতে নানামুখী উন্নয়ন করা হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান লালমনিরহাটের জেলা প্রশাসক। ছিটমহলগুলিকে একেবারেই আধুনিক করার জন্য যে ধরনের প্রকল্প গ্রহণ করা দরকার তার যাবতীয় প্রকল্প ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টাই চলমান রয়েছে, এবং আশা করা যায় যে আগামী দিনে এই ছিটমহলগুলি আরও উন্নতর তারা জীবনযাপন করতে সক্ষম হবে। বাংলাদেশে একীভূত হওয়া ১১১টি ছিটমহলের মধ্যে কুড়িগ্রামের রয়েছে ১২টি, লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি এবং নীলফামারীতে ৪টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।